নাগরিক পার্টি আছে তারা নাকি টুঙ্গিপাড়ায় যাবেন এবং বঙ্গবন্ধুর মাজারে তারা আঘাত করবে না, এক ধরনের পরিষ্কার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছেন, সারজিৎ হাসান বলছেন টুঙ্গিপাড়া কারো না, গোপালগঞ্জ কারো না, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। বাংলাদেশের অংশ তো আমরা সবাই জানি, কিন্তু তারা কি করতে চাচ্ছেন সেটি তাদের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, যে শুরু থেকে গত 11 মাস 10 মাস যাবৎ যে ভাঙচুর নৈরাজ্য বাংলাদেশে চলছে, তারই ধারাবাহিকতা এখনো আছে। আমরা আমাদের সাথে এরই মধ্যে অনেকে যুক্ত হয়েছেন, আমি এই ফাঁকে কিছু কথা বলেছি, আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমরা সেই বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই। আমাদের আজকের অতিথি, আবারও বলছি, অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। তিনি বলবেন বাংলাদেশে কি হতে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে প্রথম প্রশ্ন না, আপনার মতামত জাস্ট শেয়ার করবেন দর্শকদের সাথে। আপনি কি ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন, অথবা আপনার কি ভালো লাগছে কিনা, অথবা বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে সেটা আর কতদিন চলবে? জি প্লিজ। প্রথম কথা হলো, আমি খুবই অপমানিত বোধ করছি। কারণ হলো, দেখুন, গত বছরের জুলাই আগস্ট মাসে যে ঘটনাটা ঘটে গেল, এই ধরনের অপরাধ বাংলাদেশে আগে কখনো হয় নাই। বাংলাদেশে আগে অনেকবার সরকার বদল হয়েছে, গণ আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয়েছে। আমরা 90 সালে দেখেছি, আমরা 2006 সালে দেখেছি। বিশেষ করে এই দুই, এবং এমনকি আপনার 95-96-এও 96-এর ইলেকশনের আগে, মানে ইলেকশন 96-এ তো দুইটা জাতীয় নির্বাচন হলো, ওই দুটো নির্বাচনের আগেই অনেক ধরনের আন্দোলন আমরা দেখেছি। প্রত্যেকটা আন্দোলনে গণমানুষের সেখানে সরাসরি আপনার অংশগ্রহণ ছিল, এবং এই ধরনের ষড়যন্ত্রের কথা কখনো শোনাও যায়নি। সেটা ছিল না যে বিদেশিরা টাকা ঢেলেছে, দেশিরা টাকা ঢেলেছে, জঙ্গিরা টাকা ঢেলেছে, জঙ্গিরা অর্গানাইজড হয়েছে। বছরের পর বছর অনলাইনে কিছু জঙ্গিকে ছেড়ে দিয়ে পিনাকি, ইলিয়াস, তারপরে আপনার কনক সারোয়ার, ফরহাদ মজহার, এরকম নানান টাইপের জঙ্গিদের প্রোপাগান্ডা এবং অর্গানাইজ করা। বিদেশিরা, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলেছেন যে $29 মিলিয়ন সেখান থেকে বাংলাদেশে এসে সরকার বদলের জন্য, এবং কারা কারা টাকা নিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে সে জঙ্গিরাও স্বীকারোক্তি দিয়েছে। এত বড় একটা অপরাধ বাংলাদেশে সংঘটিত হয়ে গেল, সেটা আমাদেরকে সবার আগে নোট করা দরকার, যে এটা একটা চরম অপরাধ হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বাংলাদেশের সরকারের সাথে। এত বড় অপরাধ হওয়ার পরে অপরাধকারীরা স্বীকার করছে অপরাধ করেছে, যারা ষড়যন্ত্র করেছে তারা সেটা স্বীকার করছে। সব স্বীকার করার পরও আমাদেরকে শুনতে হয় এটা একটা বিপ্লব ছিল, এটা ফ্যাসিবাদের বিলোপ ছিল, ফ্যাসিবাদের পতন ছিল। দেখুন, দুটো জিনিস তো একসাথে সঠিক হতে পারে না। একটা ছিল অপরাধ, ষড়যন্ত্র। যারা অপরাধ করেছে, যারা ষড়যন্ত্র করেছে, সবাই স্বীকার করেছে, একেবারে কোনো পক্ষ কিন্তু বাদ দেয়নি। সেই ইউনুস নিউ ইয়র্কে জঙ্গি মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছে যে এটা একেবারে প্ল্যান্ড, হ্যাঁ, মাস্টার মাইন্ড, আর এটা একটা ম্যাটিকুলাসলি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র ছিল, তারা নিজেরাই বলেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, মাহফুজ, এখন পর্যন্ত মাহফুজকে আমি যেভাবে দেখি, আমি মনে করি যে এই মাস্টার মাইন্ড ইউনুস নিজেই। কারণ হলো যে মাহফুজ হলো একেবারে নিম্নমানের একটা জঙ্গি। ওকে এই ইউনুসরা এইভাবে উপরে তুলেছে যে আপনি দেখবেন আমাদের ঘরের কোনো বাচ্চাকে, যদি 3 মাস বা 3 বছরের বয়সের একটা বাচ্চাকেও যদি আমরা প্রতিদিন বলি যে এর মধ্যে একটা কোনো ধরেন সুপার ন্যাচারাল পাওয়ার আছে, আপনি একটা 3 বছরের বাচ্চাকে 1 মাস নিয়মিত শুধু বলুন তার সামনে, ওইভাবে আচরণ করুন, 1 মাস পরে আপনার বাচ্চাকে আপনার মনে হবে যে না, এর মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। ওইভাবে এই জঙ্গি মাহফুজকে টেনে তুলেছে। আসলে এর ম্যাটিকুলাস প্ল্যান আজকে আমাদের কাছে পরিষ্কার, এটা ছিল ইউনুসের ম্যাটিকুলাস প্ল্যান। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে এবং বাংলাদেশের জঙ্গিরা একসাথে হয়ে এই অপরাধটা সংগঠিত করল। যেখানে অপরাধটা প্রতিষ্ঠিত, যারা অপরাধ করেছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে, তারপরে তো এখানে আর কোনো ধরনের এটা কোনো ধরনের সরকার পরিবর্তন ইত্যাদি, এবং এখানে মানুষের, আমি অবশ্যই বলবো যে কিছু মানুষের অবশ্যই সেখানে অংশগ্রহণ ছিল,
ছিল কারণ হলো তারা বাংলাদেশের বেশিরভাগ নাটক সিনেমা যারা করে এদেরকে কিনে ফেলেছে, গান যারা গায় জি। তাদের কিনে ফেলেছে, এদের সবাইকে রাস্তায় টাকা দিয়ে নামিয়ে দিয়েছে। এবং এই সব বেশি যে আজকে যে আমরা ফারুকি দেখি, ফারুকির স্ত্রী তিশা দেখি, এগুলো সবই তো এই 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 পয়সা খেয়েছে, তাই না? খেয়ে এরা জি, এই জি। অপকর্মটা করেছে। সুতরাং এই ধরনের একটা অপরাধ যেহেতু বাংলাদেশের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে, সেখানে মানুষ তারপরেই কিন্তু দেখেন, আজকে আপনি যদি বাংলাদেশের মানুষের পালস ফিল করার চেষ্টা করেন, আপনি দেখবেন বাংলাদেশের আজকে কম পক্ষে আপনি একটা এই নির্বাচনই তো করেছিল জঙ্গিরা সারা জীবন। আজকে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করেন, দেখবেন আওয়ামী লীগ 60 থেকে 70% একেবারে ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়ে যাবে। সুতরাং আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেটা আমরা দেখেছি প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ছাড়া, আর ওনাদের আওয়ামী লীগের যে সহযোগী 14টা দল ছিল, 12-13টা দল, এরা ছাড়া বাংলাদেশের আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কাউকে বলা যাবে না। যারাই গত বছরের জুলাই আগস্টে জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত হয়েছে, সেই আপনি যত বাম ডান যাই বলুন না কেন, এরা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে, বাংলাদেশের চেতনার সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে। এদের ভবিষ্যৎ অন্ধকার, এবং এরই প্রেক্ষাপটে এখন আজকে এটা ভাঙছে, কালকে সেটা ভাঙছে, এবং এর সকল দায় দায়িত্ব কিন্তু সেনাবাহিনী প্রধান নিয়েছিলেন। এখন সেনাবাহিনী প্রধানকে আমাদের হয়তো ভবিষ্যতে কোনোদিন জিজ্ঞেস করতে হবে যে আপনি সকল দায়িত্ব নিয়েও আপনি নিষ্ক্রিয় থাকলেন কেন? হ্যাঁ, আপনি না, তো সকল দায়িত্ব বলতে তিনি হয়তো তার মন থেকে ঠিকই বলেছেন, যে দায়িত্ব তিনি নিতে চেয়েছেন সেটাই বাস্তবায়িত হচ্ছে, যেটা নিয়েছেন সেটাই হচ্ছে, দেশে ভাঙচুর জ্বালাও পোড়াও সেটা তিনি চেয়েছেন, সেটাই ঘটিত হয়েছে। এতে তো অপরাধের সেটাও কিছু যদি দেখেন। হয়ে থাকে সেটাও একদিন উন্মোচিত হবে, এবং যারা যারা এর জন্য দায়ী, সেনাবাহিনী হোক, অন্যান্য সামরিক বাহিনী কর্তা ব্যক্তি হোক, ইতিহাসের এই বিচার থেকে আপনার কেউ রেহাই পাবে না। কেন রেহাই পাবে না জানেন? একটা দেশকে এইভাবে আঘাত করার কোনো উদাহরণ কিন্তু আমার দৃষ্টিতে নাই। আমি আমি প্রচুর ইতিহাস পড়েছি, আমি বিশ্ব ইতিহাস পড়া মানুষ। আমি কিন্তু কোথাও দেখি না যে একটা দেশকে একেবারে দেশের মেরুদণ্ডের উপর এই ধরনের একটা ষড়যন্ত্র করে আঘাত করা, এটা এটা অভ্যন্তরীণ শত্রু দ্বারা। এইরকম ইতিহাস খুব বিরল, আমি স্মরণও করতে পারছি না। অভ্যন্তরীণ জনাব হারুন, আমি আরেকটা প্রশ্ন করি। অভ্যন্তরীণ লোকজন নিজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এরকম ডিজাইন, এরকম ম্যাচাকার আপনি আর দেখেননি বলেছেন, ঠিক আছে, কিন্তু এটাও তো একটা দৃষ্টান্ত হতে পারে যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো শুরু হলো এই ধরনের একটা ম্যাটিকুলাসলি ডিজাইন। এই ধরনের যে ভাঙচুর জ্বালাও পোড়াও যারা যেটা চেয়েছে তারা তা করছে, এবং তারা সফল হচ্ছে। এবং শেখ হাসিনা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন যে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে উইদাউট আওয়ামী লীগ, বাংলাদেশে ভাঙচুর হবে, জ্বালাও পোড়া হবে, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। আপনি কি সেটারই বহিঃপ্রকাশ এখন দেখতে পাচ্ছেন? আমি মনে করি যে না, আমার মনে হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটা হতাশার কথা বলেছেন। আমি যেটা বুঝি, দেখুন, পুরো জিনিসটা একটা না, না, আমি আগের কথা বলছি। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো বলছেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ভূখণ্ড ধ্বংস হবে যদি অন্য কেউ সেটার প্রতিক্রিয়াই তো এখন আমরা দেখতে পাচ্ছি। সেই কথার প্রেক্ষিতেই তো আমরা তো তখন বিশ্বাস করি নাই, কিন্তু এখন তো আমরা দেখছি তখন যে না, বিশ্বাস তিনি যেটা করিনি। তখন বিশ্বাস করিনি, তখন আমরা বিশ্বাস করিনি, দেশের মানুষও বিশ্বাস করেনি, আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করেনি, যারা দল করেন সরাসরি তারাও বিশ্বাস করেনি, কিন্তু ঘটনা তো তাই হচ্ছে এখন। জি। আসলে দেখেন, বাংলাদেশের পালসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউ কিন্তু কখনো রিড করতে পারেননি, এবং উনি কিন্তু সবকিছু ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলেন। তো সেটার সাথে এখন যেটা আমরা দেখছি যে বাংলাদেশকে যেভাবে আপনার যে অপরাধটা বাংলাদেশের উপর করেছে, সেই অপরাধ বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে ফেলেছে। আর বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে ভুল করেছে, বিভিন্ন সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানে কয়েকটা আশার দিক হলো, দেখেন, এই এই ইউনূসের নেতৃত্বে বাংলাদেশটাকে এত অপমানের মধ্যে পড়বে, এত তাড়াতাড়ি এত ধরনের ষড়যন্ত্র সে করে ফেলবে, এবং সে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে আপনার দেখেন সে কত হাজার কোটি টাকা নিজের আয়ত্তে সে নিয়ে নিল। হ্যাঁ, একটা দেশের সাথে এই ধরনের প্রতারণা করার সাথে, আপনি দেশ বাদ দেন, একটা গোটা 18 কোটি মানুষের সাথে এত বড় একটা অন্যায় করার পরে
যদি কেউ ভাবে যে এই অপরাধের শাস্তি সে পাবে না, সেটা হবে না। এখন যেটা করছে এই যে আমাদের সাইফুল্লাহ সাহেব বিভিন্ন তার একটা মতামত পড়ে বিশ্ব ইতিহাস গড়ে হাসিনার এই বিশ্ব ইতিহাস পড়ে হাসিনার দালালি যারা যা করে তারা ইতিহাস পড়ে কি শিখেছে, মানে যারা করে তারা ইতিহাস পড়ে কি শিখেছে সেটা নিয়ে সন্দেহ আছে। শেখ হাসিনার দেশের স্বাধীনতা ইন্ডিয়ার কাছে বিকিয়ে দিয়েছেন। এই যে আবার নতুন প্রসঙ্গে, এই প্রসঙ্গে তো আপনি মনে হয় অনেকক্ষণ কথা বলতে পারবেন। হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এই ইস্যুটা নিয়ে আমাদের আসলে পুরো দেশের মধ্যে আমি মনে করি ঘন্টার পর ঘন্টা আলোচনা হওয়া উচিত। একটু বেচাকেনা নিয়ে কথা বলেন, বেচাকেনা নিয়ে একটু কথা বলেন, ভাইকে একটু বলেন কি বিক্রি হয়েছে, দলিল কোথায়? আমি আপনার আগের প্রশ্নে ফিরে আসবো। দেখুন, জি, প্রথম কথা হলো, আজকে তাইলে আমাকে একটু সময় দেন, আমি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত সেটা নিয়ে মানে কিছু উদাহরণ দিই। ইউরোপে আমি প্রায় 10 বছর চাকরি করেছি। ইউরোপের অবস্থা ভিন্ন। ইউরোপে প্রতিবেশী দেশগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকের আপনার সুসম্পর্ক আছে। এছাড়া বিশ্বের অন্যান্য জায়গায় আপনি সাউথ ইস্ট এশিয়াতে যান, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কিছু কিছু সমস্যা আছে। আপনার থাইল্যান্ডের সাথে মালয়েশিয়ার সমস্যা আছে, মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়ার সমস্যা আছে। আপনি মনে করেন যে কানাডার সাথে ইউএস এর সম্পর্ক আমি আপনি একভাবে ফিল করতে পারি। আমার সৌভাগ্য হয়েছিল, আমি কিন্তু আবার যুক্তরাষ্ট্রের অন্য প্রান্তে যে দেশটা আছে মেক্সিকো, সেখানে আমি 3 বছর চাকরি করেছি। সুতরাং এই জিনিসগুলো এইখানে সুতরাং দেখা যায় প্রত্যেকটা দেশ, বিশেষ করে বড় দেশ ছোট দেশ যদি পাশাপাশি থাকে, ছোট দেশের মানুষরা এক ধরনের আপনার সন্দেহের চোখে বড় দেশটাকে দেখে। কিন্তু কোথাও আমরা দেখি নাই যে এই দেশ বিক্রির আপনার এই ধরনের অভিযোগ এবং প্রতিক্ষণ মানুষকে ঘৃণা করতে হবে, যে অন্য দেশের মানুষকে ঘৃণা করতে হবে। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে বাংলাদেশ যেহেতু 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে বাংলাদেশে যে মৌলবাদের বিস্তার লাভ করেছে, যে মৌলবাদ শুধু ঘৃণার বিস্তার করেছে, মানুষদেরকে শেখানো হয়েছে যে হিন্দুদের ঘৃণা করতে হবে, ভারতকে ঘৃণা করতে হবে। কেন ভারতকে ঘৃণা করতে হবে? ভারত বাংলাদেশ থেকে সব নিয়ে নিয়েছে। শেখ হাসিনার আমলে সব নিয়ে নিয়েছে, আর বঙ্গবন্ধুর আমলে সব নিয়ে নিয়েছে। দেখুন, বঙ্গবন্ধু এক বাক্যে উনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনি আমার এই দেশ থেকে আপনার সৈন্য নিয়ে যান। তারা কিন্তু সৈন্য নিয়ে গেছে। এবং এইখানেই আমি বলবো, বঙ্গবন্ধুর যে পরিমাণ জাতীয়তাবাদী চেতনা ছিল, ভারতের প্রধানমন্ত্রীরও কিন্তু ততটুকুই দায়িত্বশীলতা ছিল। এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর কথা মতো সৈন্য বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে উনি কিন্তু প্রমাণ করেছেন যে বাংলাদেশকে উনি যতটুকুন সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে, সেটা একেবারেই উদারতার দিক থেকে তিনি করেছিলেন। হ্যাঁ, ওনার হয়তো আশা ছিল যে যেহেতু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, পাকিস্তান কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারছে না, যখনই কোনো রাষ্ট্র ধর্মীয় পরিচয়ে পরিচিত হয়ে যায় সেই রাষ্ট্র আর গণতান্ত্রিক হতে পারে না। ফলে ওনারা হয়তো চেয়েছিল যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। কিন্তু সেটাতে দেখেন গণতন্ত্র তখনই নিহত হয়, বিশেষ করে ইসলামিক মৌলবাদী জনগণ যদি আপনার কোনো দেশের সরকারি ক্ষমতা গ্রহণ করে, সেই দেশ থেকে গণতন্ত্র হারিয়ে যায়। মোট কথা হলো, এখন আমি যতই এখানে যুক্তি দেই, আপনি হয়তো আপনার অনেক শ্রোতা, এই যে শ্রোতা এত বড় একটা কমেন্ট লিখে, সে হয়তো বিশ্বাস করবে না। কিন্তু আমরা যদি দেখি যে কোন পদ্ধতিতে কি করে আওয়ামী লীগ বলুন, বঙ্গবন্ধু বলুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলুন, কিসে তাদের মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে বন্দী, মানে কোন জিনিসটায়? এটা আপনার কাছে কি কোনো উত্তর আছে এটা, যে এই জন্য? আমার কাছে কোনো উত্তর নাই। কিন্তু অনেকে আবার বলছেন যে কি বিক্রি করেছে, কত টাকা দরে বিক্রি করেছে, দলিল কোথায়, নানান কথা বলে আর কি। যে এখন বর্তমান সরকারের কাছে অনেকে দাবি জানিয়েছেন কি বিক্রি করেছে, কি দিয়েছে ভারতকে, সেটা যেন উন্মুক্ত করা হয় এবং সেটা যেন বাতিল করা হয় শেখ হাসিনা যা কিছু করেছে। জি, আপনি যদি পিনাকিকে জিজ্ঞেস করেন বর্তমানে দেশ বিক্রি, ভারত বিরোধিতা নিয়ে সেই 24 জুলাই আগস্টের যেসব জঙ্গিরা আপনার সংগঠিত হয়েছিল, এদের মধ্যে সবচেয়ে ভোকাল হলো 2 জন। একজন হলো, 3 জন আমি সবচেয়ে মানে কস্টিক পেয়েছিলাম, একেবারে বিষক্রিয়া ছড়ানো 3টা মানুষ। এক ছিল আপনার পিনাকি,
4জন অ্যাকচুয়ালি, 3জন বাইরে থেকে করেছিল, মাহমুদুর রহমান, পিনাকি ইলিয়াস দেশের বাইরে থেকে, আর জাহেদুর রহমান নামে এক জঙ্গি, ডাক্তার জাহেদ একেবারে দেশের ভেতর থেকে। আপনি দেখেন, শুধু আপনি যদি ডাক্তার জাহেদ যেই পরিমাণ বিষাক্ত কথাবার্তা বলেছে বাংলাদেশের ভেতরে বসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়, শুধু ওই জিনিসটা যদি আমরা বিদেশে যেসব দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানবাধিকার নাই, আপনার এই যে কথা বলার অধিকার নাই, এই কথাগুলোর ক্ষেত্রে শুধু এই দুটো জিনিস যদি দেখায়, জঙ্গি জাহেদের ভিডিওগুলা যদি দেখাতে পারে, শুধু যে দেখেন এই কথাগুলা এই ছেলে বলেছে, কি বলেছে, শেখ হাসিনাকে কি বলতে সে বাকি রেখেছে, দিল্লি দাসী, আরো তো কত অশ্লীল অশ্লীল কথাবার্তা তারা বলেছে। কিন্তু দেখেন এদের কাছ থেকে আপনি প্রথমত দেখেন জঙ্গি জাহেদ শুধু তো জঙ্গি জাহেদ একা না, অনেকেই কিন্তু শেখ হাসিনার সময় আপনি প্রতিটা টক শোতে আওয়ামী লীগ বিরোধী লোকজন স্বাধীনভাবে কথা বলেছে। হ্যাঁ, জঙ্গি জাহেদ তার সব বিষ উগড়ে দিয়েছে। আপনি মনে করেন নুরুল কবির, তার এই লোকগুলা কিন্তু কথাই বলে বিষ বের হয়ে এদের কথার মাধ্যমে। এরা সবাই তাদের যত সমালোচনা আছে, সমালোচনা তো দূরে থাকবে, এগুলো হলো কুচ্ছা রটানো এবং আপনার অপপ্রচার করা, মিথ্যার প্রোপাগান্ডা ছড়ানো। জঙ্গি জাহেদের তো কোনো সমস্যা হয় নাই, সে তো শুধু নিজের ইউটিউব থেকে বলে নাই, সে কিন্তু অনেক টক শোতে যেত প্রতিদিন, টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছে। তাহলে দেখেন কি শেখ হাসিনার আমল, জঙ্গি জাহেদকে দিয়েই আমরা প্রমাণ করতে পারি যে শেখ হাসিনার আমল। তো আপনি সেই সুযোগ তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিবেন না, অনেক উন্নত দেশও দেবে না, এই ধরনের মিথ্যা অপপ্রচার করা, প্রতিটা কথা মিথ্যা। এখন দেখেন জঙ্গি জাহেদ, জঙ্গি পিনাকি, আপনি এই জঙ্গি মাহমুদুর রহমান, জঙ্গি ইলিয়াস, এরা শুধু বলে যায় যে ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলেছে, এরা বলে যায় যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রাখা হয়েছে। কিন্তু কিভাবে, এইটার ওরা কতগুলো কথা বলে, যার মধ্যে একটা বলে আপনার যে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, আর একটা কি বলে আপনার, আর বলে যে বাংলাদেশের অর্থনীতি সব নির্ভরশীল, ইত্যাদি ইত্যাদি নানান কথা, যে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর যায় ইত্যাদি, নানান ধরনের কথাবার্তা ওরা বলে। কিন্তু দেখেন কোনো কিছুর প্রমাণ এই গত 1 বছরে ইউনূস, তাদের যে গডফাদার, সে তো দিতে পারলো না। আজ পর্যন্ত আমরা কি প্রমাণ পাইলাম যে ভারত কয়েকটা সুবিধা বাংলাদেশের থেকে কেড়ে নিয়েছে। একটা হলো কি, ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ ভারতের ভিতর দিয়ে বাংলাদেশের পণ্য চলাচল করত, সেই পণ্য ভারতের বিভিন্ন এয়ারপোর্ট, বিভিন্ন বন্দর ব্যবহার করে আপনার তৃতীয় দেশে বিক্রি হতো। আপনি চিন্তা করেন, এত বড় একটা সুযোগ যে ভারত বাংলাদেশ সরকারকে দিয়ে রেখেছিল। আওয়ামী লীগ সরকারও কিন্তু এগুলো বলতে সাহস পায় নাই, আমার মনে হয় তারা সাহসই পায় না, তারা প্রচার করেনি। আপনি দেখেন আজকে যদি এমন কিছু হয়, আমরা কখনোই এটা দেখি নাই, হইলে তো ইউনূস বলে দিত, কারণ ইউনূসের জায়গায় সব ভারতকে ঘৃণা করা, হিন্দুকে ঘৃণা করা সবগুলা জঙ্গি কিন্তু ইউনূসের সরকারে আছে। আপনি সেই ক্ষেত্রে ঘৃণার ক্ষেত্রে আসিফ নজরুল যতটা ঘৃণা করে, আমরা যাদেরকে একটু কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ মনে করি, সেই শাখাওয়াত বলেন, এই তৌহিদ হোসেন বলেন, এরাও কিন্তু ভারতকে প্রচুর ঘৃণা করে। এই ইউনূসের এইখানে যে লোকগুলা জড়ো হয়েছে, প্রত্যেকের কমন গুণ হলো কেউ জঙ্গি সহযোগী, কিন্তু ভারত ঘৃণার ক্ষেত্রে কিন্তু এই লোকগুলো সবই কম বেশি এক। কেউ হয়তো সেই ঘৃণাটাকে একটু পলিশড ওয়েতে প্রকাশ করতো, কেউ সাইফুল্লাহ সাহেব আবার একটু এগিয়ে গেছেন, 16 থেকে 25, 10 বছরে শত শত মানুষকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে, মানে বাংলাদেশিদের হত্যা করেছে, পত্রিকা পড়ে, বছরে 8-10 জন হত্যা হয়। জি, সেটা হত্যারও কি কারণ? সে 8-10 জন হত্যারও যদি বছরে 8-10 জন হত্যা হয়, সেটা কি কারণ? নানাবিধ সমস্যা, নাকি তারা অকাজ সেখানে করে থাকেন, নিয়ম ভঙ্গ করে থাকেন, ভারতের সীমান্তে ঢুকে পড়েন, চোরা কারবারির জন্য, এটা সেটার জন্য ভারত সীমান্তে যায়। আমি হত্যাটাকে আমি জায়েজ করছি না, আমি বলি যে হত্যা করার আসলে দরকার নেই। এটাও হয়তো ভারতের পক্ষ থেকে তাদের এই জিনিসটা আমি মানে অ্যাকসেপ্ট করছি না, কিন্তু এই ভারত এই হত্যা ছাড়া কিন্তু হত্যাতে কিন্তু তাদের পক্ষ হয়ে যদি আপনি কথা বলেন, জিনিসটা হলো যে আপনার লোক কিন্তু বর্ডারটা পাড়ি দিচ্ছে, তারা কিন্তু বাংলাদেশে ঢুকে মানুষকে মারছে না। যাই হোক, সেটাও বড় কথা নয়, কোনো হত্যারই আমি অ্যাকসেপ্ট করি না। কিন্তু জিনিসটা হলো যে এইটা হলো একটা, এটার মধ্যে যদি এইটাই যদি বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়,
তাহলে হুম, হ্যাঁ, এটা আপনি এখন এই জায়গাটায় সমাধান একটা তো আমাদের আসতে হবে, কিন্তু এছাড়া আর বাকি যতগুলা কথা বলে প্রত্যেকটা কথা ডাহা মিথ্যা। আপনি দেখেন, আজকে যদি ভারতের পশ্চিম বাংলা থেকে কোনো মালপত্র বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরায় যায়, এটাকে ওরা জি, বলতেছে যে বাংলাদেশকে বিক্রি করে, মানে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। অথচ এসব মালপত্র পরিবহন কিন্তু খুবই সামান্য, আমি জানিও না, বা আমরা আসলে এটা জানিও না। আর ইউনুস তো এগুলা কখনো আমাদেরকে বলছে না যে যদি আজকে দেখাইতো যে এই যাচ্ছে সেই যাচ্ছে। আসলে ভারতের নির্ভরশীলতা বাংলাদেশের উপর খুবই কম, এবং সেই নির্ভরশীলতা কাটানোর জন্য ওরা মিয়ানমারের সাথেও নানান ধরনের চুক্তি করে ওইখানে ওরা রাস্তাঘাট তৈরি করতেছে। জি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওই জায়গাটা আমাকে একটু বলতে দেন। এই যে জি, বাংলাদেশকে এত একটা সুবিধা তারা দিয়ে রাখলো যে বাংলাদেশের রপ্তানিকারকরা ভারতের উপর দিয়ে তৃতীয় দেশে বিক্রি করবে। আমি ধরুন তর্কের খাতিরে আজকে ভারতের পশ্চিম বাংলা থেকে কোনো মালপত্র চীনে যদি বাংলাদেশের উপর দিয়ে যায়, এই জঙ্গিগুলা কি বলবে? এ তো বলবে যে শেষ, আজকে শেষ হয়ে গেছে। ভারত কিন্তু হুম, সেই সুযোগটুকু বাংলাদেশকে দিয়েছিল। তাহলে আমরা দেখি জি, যে জঙ্গিরা যে জিনিসগুলাকে দেশ বিক্রি করে, সেগুলা যদি আমরা যদি ভালোভাবে দেখি, তাহলে দেখা যাবে যে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিক্রি করে দিয়েছে। ওদের ভাষায় ওরা যে জিনিসটাকে দেশ বিক্রি করা বলে। যদিও আমি মনে জি, করি যে প্রত্যেক দেশের উপর দিয়ে প্রত্যেক প্রতিবেশী দেশের মালপত্র পরিবহনের সুযোগ থাকা উচিত। বর্তমান বিশ্বে সব জায়গায় এটা হচ্ছে। আপনি জি, দেখবেন যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ট্রাক চলে আসতেছে, হ্যাঁ, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ট্রাক ঢুকছে, পুরা হুম, ইউরোপে হুম। সব জায়গায় গাড়ি ঘোড়া চলছে, মালপত্র চলছে, কোথাও কিন্তু এটাই বাধা নাই। স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটা এটাই হওয়া হওয়া উচিত। উচিত। জি, যাক, আমরা আবার আগের কথায় ফিরে আমরা আসি। আমরা জি, জি, আমরা ভারত থেকে এখন বাংলাদেশে আসি। ওই যে টুঙ্গিপাড়া নিয়ে অনেকে কথা শুনতে হুম, চাচ্ছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে, এবং এগুলোর সবকিছুর গডফাদার আপনি একজনের নাম বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কথাগুলো শুনতে পাচ্ছে আমরা, 32 ভাঙচুর অথবা সারা বাংলাদেশে যে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হয়েছে। এই কাণ্ড আপনি আর কখনো দেখেছেন? এখন বলা হচ্ছে টুঙ্গিপাড়ায় যাবে, টুঙ্গিপাড়ায় অ্যাটাক করা হবে। সেনাবাহিনীও জানে, র্যাবও জানে, পুলিশও জানে, সরকার প্রধানও জানেন। সেই ক্ষেত্রে কি করণীয়, এটাকে কি মনে হচ্ছে আপনার? এইটা আমি দেখি যে এটার একটু পেছনে না টানলে আমরা জিনিসটা, আমার ব্যাখ্যাটা বোঝা যাবে না। আমি মনে করি জুলাই আগস্টে যে জঙ্গি উত্থানটা হয়েছিল, সেই উত্থানটাকে তারা বিপ্লব নাম দিয়েছে। বিপ্লব নাম দিয়ে তাদের যারা তাত্ত্বিক ছিল, হ্যাঁ, তাত্ত্বিকদের মধ্যে ছিল তাজ হাসমি, তাত্ত্বিকদের মধ্যে ছিল আপনার মাহমুদুর রহমান, তাত্ত্বিকদের মধ্যে ছিল আপনার এই ফরহাদ মজার, তাত্ত্বিকদের মধ্যে ছিল আপনার পিনাকি, হ্যাঁ। এদের বক্তব্যটা কিন্তু খুব স্পষ্ট। এরা ইউনুসকে গালাগালি পর্যন্ত করছে যে আপনি আওয়ামী লীগকে মেরে ফেলতেছেন না কেন, সব আওয়ামী লীগকে মারছেন না কেন, ধরছেন না কেন। হুম। সুতরাং এই জিনিসটা যদি আসলে বিপ্লব করতে হইতো তারা, তাহলে আওয়ামী লীগকে মেরে ফেলা ছিল এইটার, এই বিজয়টাকে সংহত করার একটা পদ্ধতি। সেই তাহলে কাদের মারতে হবে? যদি আপনি ধরে রাখি যে 5ই আগস্ট বাংলাদেশের 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, আজকে যেটা 60-70% হয়ে গেছে, তাহলে এই 40% লোক সবগুলোকে যদি তারা মেরে ফেলতে পারতো, এবং যে কোনো বিপ্লবে কিন্তু তাই হয়েছে। হুম। যে জি, প্রতিপক্ষকে মেরে ফেলা, এখন ওরা 4-5 হাজার মেরেছে, পুলিশ মেরেছে 3,000-এর উপরে, হ্যাঁ। কিন্তু ওরা দেখেছে যে জি, আসলে মারতে গেলে 6-7 কোটি মানুষকে মেরে ফেলতে হবে। সেই জি, কাজটা যখন তারা করতে পারে নাই, এটা বিপ্লব হোক, এটা জঙ্গি উত্থান হোক, এই প্রজেক্টটা, পুরো প্রজেক্টটা আপনার ফেল করেছে, এতে আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, সাথে সাথে তারা যেহেতু 4 কোটি মানুষকে মেরে ফেলতে পারে নাই, 6 কোটি মানুষকে মেরে ফেলতে পারে নাই, এই জঙ্গি উত্থানটা ওই জায়গায় কিন্তু এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। আপনি চাইলেও জঙ্গিরা যেইভাবে যুক্তরাষ্ট্রের টাকা দিয়ে, তারপরে আপনার বিভিন্ন পাকিস্তানের জঙ্গিদের দিয়ে যেইভাবে জিনিসটাকে সংগঠিত করেছিল, আজকে আপনি সেই মোমেন্টাম আনতে পারবেন না। এখন যেটা করতেছে, আমরা দেখতেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই বলছে না। জঙ্গিরা তো 32 নাম্বার ভেঙে ফেলেছে, তাই না? 32 নাম্বার, এখন তারা যা চায় তা ভাঙতে পারবে যতদিন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো কিছু না বলে। কিন্তু আমরা দেখছি যে জনতাও কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছে। কিন্তু যেই জিনিসটা হবে কি জানেন, জি, এই এখন আমাদেরকে এরা বিভিন্ন ভাবে অপমান করছে। একটা জিনিস ব্যর্থ হয়ে গেলে ওরাও কিন্তু জানে ওদের সবাইকে মৃত্যু তাড়া করছে।
মৃত্যু যখন কাউকে তাড়া করে, তার সব ধরনের চেষ্টা থাকে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়া। কিন্তু এটা একটা অবাস্তব কল্পনা। আওয়ামী লীগের মতো দলকে ধ্বংস করা, আওয়ামী লীগের সমর্থকদের ধ্বংস করা, বাংলাদেশের হৃৎপিণ্ডকে বন্ধ করে দেয়া, এগুলো ওদের পক্ষে সম্ভব না। ফলে যেটা হচ্ছে, এখন আমরা যা দেখতে পাচ্ছি, আজকে বঙ্গবন্ধুর মাজার ভাঙবে কি ভাঙবে না, এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমাদেরকে সমূহ অপমান তারা করে ফেলেছে। এই অপমান যত দীর্ঘায়িত হবে, এই অপমানের তীব্রতা যত বেশি হবে, দেখবেন এদের উপর প্রতিশোধটা তত দীর্ঘ হবে, তত তীব্র হবে, তত দুঃখের হবে। এবং সারা বিশ্ব কিন্তু আওয়ামী লীগের মানুষ যে মেরে ফেললো, পুলিশ যে মেরে ফেললো, তখন তো সারা বিশ্ব কিন্তু কোনো বাধা দেয় না। হ্যাঁ, কেউ কিন্তু কোনো মানবাধিকার সংগঠনকে আমরা কিন্তু দেখি নাই যে এই জঙ্গি উত্থানের বিপক্ষে একটা কথা বলতে, মিনমিন করে বলছে। এমনকি জাতিসংঘে পর্যন্ত আমি জঙ্গি দেখলাম, যে ভলগার টুক নামে এক টার্কিশ লোক, এই জঙ্গিরা জাতিসংঘের পদ পদবি পর্যন্ত দখল করে বসে আছে। চিন্তা করতে পারেন, তাকে দিয়ে ইউনুস একটা বানানো রিপোর্ট বানিয়েছে। কিন্তু এখন যেটা হবে কি জানেন, ভবিষ্যতে যখন এদেরকে ধরা হবে, এদের পক্ষে কথা বলার কোনো লোক আপনি পাবেন না। যদি কথা বলতে আসে, আমরা কিন্তু ইতিহাসটা দেখাতে পারবো। আপনি দেখেন, ওই দিন যে একটা ছেলেকে পাথর দিয়ে মারা হলো, আপনি দেখবেন এই পাথর দিয়ে মারাটা বাংলাদেশের সব মানুষকে কিন্তু আঘাত করেছে। কিন্তু আপনি দেখবেন যে 5ই আগস্ট থেকে শুরু করে পুলিশ জঙ্গিরা, বিশেষ করে জুলাই আগস্ট থেকে জঙ্গিরা যতগুলো হত্যাকাণ্ড করেছে, কোনো হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা কিন্তু কোনো অংশে কম ছিল না। আমরা আওয়ামী লীগের সময় এটা সেটা শুনেছি। আপনি দেখান তো একমাত্র সেই ওই কি বলে, ওই ছেলেটা, এই যে একটা ছেলেকে পুরান ঢাকায় মারলো, বিশ্বজিতের হত্যাটা, হ্যাঁ অবশ্যই নিষ্ঠুর ছিল, কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার ওদেরকে কিন্তু বিচার করেছে। একেবারে আপনার নিরপেক্ষ একটা বিচার করেছে। আজকে আপনি ইউনুসের কাছে কোনো বিচার আশা করতে পারবেন? কোনো বাংলাদেশি আর মাথা সামান্য বুদ্ধি থাকলে ইউনুসের কাছে কোনো কিছুর বিচার চাইবে না? আচ্ছা, এটাকে আরেকটা প্রশ্ন আপনাকে করি। মানে এক ধরনের আমার দেশে বা আমার পরিবারের সবকিছু ঘটছে, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড, নৃশংসতা, বর্বরতা সবই হচ্ছে, আমি সেই বিষয়ে কোনো কথাই বললাম না, কোনো প্রতিক্রিয়াই জানালাম না। এইটা কি ধরনের নিষ্ঠুরতা বলে আপনার কাছে মনে হয়? মানে দেখলামই না, আমি বুঝলামই না কি হলো, বাংলাদেশে কত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। জি, এইটা না থাকার কারণ হলো, আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, বাংলাদেশে একেবারে গত 40 বছর ধরে মানবতার উপর গত 200-400 বছরের সবচেয়ে বড় অভিশাপটা আমাদের দেশে ফুলে ফেপে বড় হয়েছে। সেই অভিশাপটার নাম হইল এই ইউনুস। এবং এই পিনাকি, ইলিয়াস, ফরহাদ মজার, মাহমুদুর রহমান, বিশেষ করে এই 4 জনের মতো ক্রিমিনাল মাইন্ডেড জঙ্গি এবং আপনার সন্ত্রাসী কোন রাষ্ট্রে 200-400 বছরে একজন জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলো জঙ্গি আর এই ক্রিমিনাল ইউনুস, এগুলো। ফরহাদ মজার সাহেব তো অনেক নলেজেবল পারসন। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি। উনি তো অনেক জ্ঞানী লোক। জ্ঞানের বিষয়টা পরে, প্রথম কথা হলো জ্ঞানী হোক যাই হোক, এরা হলো ক্রিমিনাল। আপনার জ্ঞানী লোক ক্রিমিনাল হতে পারে, আবার একজন একেবারে লেখাপড়া করেনি এমন লোকও কিন্তু অনেক প্রজ্ঞাবান হতে পারে এবং সে আলোকিত মানুষ হতে পারে। ফরহাদ মজার বইপত্র পড়েছে, কিন্তু যে জিনিসটা তাকে টাচ করে, যার দরকার ছিল, সে এক ধরনের জনপ্রিয়তা চাইছিল। এদের সবগুলি কিন্তু জনপ্রিয়তা না পাওয়ার সিমটম থেকে এই সন্ত্রাসীগুলার উৎপত্তি। বিশেষ করে আপনার ফরহাদ মজার, পিনাকি, সলিমুল্লাহ যদিও সরাসরি তাকে একটু পেছনে, এই লোকগুলা কিন্তু আজকে সবাই জঙ্গিদের দলে ভিড় করেছে শুধু একটা মাত্র জিনিসের জন্য, সেটা হলো জনপ্রিয়তা। এবং দেখবেন এদের কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা জঙ্গিরা দিয়েছে। বাংলাদেশে পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে থাকতো, কোনোদিন এত জনপ্রিয় হতে পারতো না। এখানে অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকেও আমি বলবো যে কোনো লোক যদি মেধাবী হয়, সে ক্রিমিনাল হওয়ার আগে তাকে গ্রহণ করেন। হ্যাঁ, কারণ কারণ মানুষ জনপ্রিয়তা চায়, বুঝছেন? জনপ্রিয়তা এটা মানুষের একটা ক্ষুধা। সে যদি জনপ্রিয়তা পায়, সেখানে সে আস্তে আস্তে অপরাধে জড়িয়ে পড়ে। সে জনপ্রিয়তা যারা দিচ্ছে তারা যদি সে অপরাধের সাথে জড়িত লোকজন হয়, জঙ্গিরা তো সবাই অপরাধী।
সেই দিক থেকে। জি এখন যেটা হয়ে গেছে, আমাদের দুর্ভাগ্য হলো যেভাবে হোক এই কয়টা ক্রিমিনাল, আপনি মনে করেন বিন লাদেন কয়টা জন্মগ্রহণ করছে কত শতাব্দীতে, জাওয়াহিরি, আচ্ছা হ্যাঁ, জারকাউই, জি বগদাদি, এগুলা দেখেন কত বিভিন্ন দেশে একটা করে এসে 200-100 বছরে, 300 বছরে। এদের সমান ক্রিমিনাল আমরা 4-5টা এক জায়গায় পেয়ে গেছি, একেবারে সমসাময়িক। এটা আচ্ছা আমাদের সব জন্য একটা সব বড় বাংলাদেশে বাংলাদেশে হয়ে গেছে সব জি জি বাংলাদেশে। এটা হলো আচ্ছা বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্য। দুর্ভাগ্য জি